প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কাশির সাথে রক্ত। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ইকবাল হাসান মাহমুদ 1955 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে এসএসএমসি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাব এইড হসপিটালে বক্ষব্যাধি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর স্বাক্ষর। স্যার, কাশির সাথে রক্ত, আমরা অনেকের ক্ষেত্রেই কিন্তু কাশি বারংবার হতে দেখি এবং শীতকালে অনেকের ক্ষেত্রে সেই প্রবণতা বাড়তেও দেখি, কিন্তু হঠাৎ যখন আসলে সেই কাশির সাথে রক্ত আসছে তখন আসলে বিষয়টিকে আমরা কিভাবে দেখব? মানুষের মধ্যে একটা ধারণা আছে যে কাশির সাথে রক্ত গেলেই বোধহয় যক্ষা। আসলে অনেক অনেক কারণে কিন্তু কফ কাশির সাথে রক্ত যেতে পারে। আমি যদি যক্ষার কথায় আসি, তাহলে আমাদের দেশে যক্ষা একটা বড় সমস্যা। আমরা বলি যে হেলথ প্রবলেম, মেজর হেলথ প্রবলেম ইন বাংলাদেশ, টিউবারকুলোসিস। তো একটা বড় স্বাস্থ্য সমস্যা। এখনো যদিও কমে এসেছে, আগে অনেক বেশি যক্ষা রোগী পেতাম, এখন যক্ষা রোগীর কিন্তু অনেক কমে গেছে। তারপরও এখনো অনেক আছে। এত বিশাল জনগোষ্ঠীর একটা দেশ, আসলে অনেকে এক্সপোজড হয় না, অনেকে ডাক্তারের কাছে আসতে চায় না, যখন আসে একেবারে শেষ অবস্থায় আসে। তো কাশির সাথে যক্ষা হলে কি হবে? যক্ষা হলে জ্বর, একটা ক্লাসিক্যাল টেম্পারেচার আছে, বলে যে ঘুষঘুষ করে রাত্রেবেলা জ্বর হয়। আসলে আমার অভিজ্ঞতায় আমি দেখি যে কোনো ধরনের জ্বরই হতে পারে। হাই টেম্পারেচার নিয়েও আসে, আবার এরকম রাত্রে অল্প অল্প জ্বর হচ্ছে, এরকম সমস্যা নিয়েও আসে। প্রচুর ঘাম হয়, রোগীর একদম আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এবং অনেক আছে ডায়াবেটিস রোগী, ডায়াবেটিসের সঙ্গে কিন্তু যক্ষার একটা সম্পর্ক রয়েছে। আমরা বলি ডবল ট্রাবল। কারণ ডায়াবেটিস হলে কি বডির ইমিউনিটিটা একদম কমে যায়, তো সহজেই যক্ষা জীবাণুগুলো ফুসফুসে ঢুকে সেগুলো যক্ষা রোগে মানে মানুষকে আক্রান্ত করতে পারে। তাই আমরা বলি ডায়াবেটিস উইথ টিউবারকুলোসিস, ডাবল ট্রাবল। তো যাই হোক, এই যক্ষা হলে বলে যে শুকিয়ে গেছে, খাওয়া দাওয়ার রুচি কমে গেছে এবং অনেক দিন ধরে কাশছে। আমরা বলি 2 সপ্তাহের বেশি সময় ধরে যদি কেউ অবিরাম কাশে এবং ভালো কোর্স অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও তার কাশি ভালো হচ্ছে না, তাকে কাছাকাছি যে স্বাস্থ্য ক্লিনিক যেটা আছে, যক্ষা ক্লিনিক আগে বলতাম, এখন আমরা বলি বক্ষব্যাধি ক্লিনিক, সেখানে নিয়ে গিয়ে তার কফটা পরীক্ষা করতে হবে। পরপর 3 দিনের কফ পরীক্ষা করতে হবে। কফে যদি যক্ষা জীবাণু পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে এটা চাক্ষুষ প্রমাণ যে তার যক্ষা হয়েছে। এখন যক্ষা হলে আর বড় সমস্যার কথা তো বাদ রেখেছি, সেটা হচ্ছে কফের সাথে রক্ত যাওয়া। অনেক রোগী আছে দেখা যায় ছোট্ট একটি ক্ষত আছে যক্ষার, অনেক গল গল করে রক্ত যাচ্ছে। আবার অনেকের দেখা যায় বড় একটা ক্ষত হয়েছে কিন্তু খুব একটা রক্ত যায় না। তবে কফের সাথে যাদের রক্ত যায়, যেসব যক্ষা রোগীর, কিন্তু অনেক রক্ত যেতে পারে। কিন্তু এখানে একটু কথা আগেই বলে নিই, যা লাং ক্যান্সার নিয়ে যারা আসে, যাদের তো কফের সঙ্গে রক্ত যায়, তাদের রক্তটা আবার ছিঁড়ে ছিঁড়ে আসে, এটা আমি একটু পরে বলছি। তো আর এই যখন রক্ত যায় আমরা তো কফ পরীক্ষা করব, এক্সরে করব। এক্সরে করলে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা কি যক্ষা না লাং ক্যান্সার না ব্রঙ্কিকটিসিস না অন্য কিছু হয়ে আছে। আমরা হয়তো তাকে আরও পরীক্ষা নিরীক্ষা না করে তাকে যক্ষার ওষুধ দিয়ে দিলাম, কিন্তু আদৌ যক্ষা, যেটা আমার বাস্তব অভিজ্ঞতায় দেখছি, যে যক্ষা আদতেও যক্ষাই হয়নি, হয়তো লাং ক্যান্সার হয়ে আছে কিংবা ব্রঙ্কিকটিসিস হয়ে আছে, তাকে মাসের পর মাস যক্ষার ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু কোনো রেজাল্ট নেই, কোনো ভালো নেই। তা আমার কাছে যখন আসে বলে এই সমস্যাগুলো নিয়ে আসে যে কয়েক মাস তো যক্ষার ওষুধ খাওয়ালাম, রোগী তো ভালো হচ্ছে না। তারপরে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আদৌ তার যক্ষা হয়নি, তার ব্রঙ্কিকটিসিস হয়ে আছে। ব্রঙ্কিকটিসিস মানে হচ্ছে, এটা অনেকেই এই নামটার কথা শোনে না, ব্রঙ্কাইটিস বলে ফেলে। আসলে ব্রঙ্কিএকটিসিস, ব্রঙ্কি মানে শ্বাসনালী, একটিসিস মানে ফুলে যাওয়া। এই শ্বাসনালীগুলো কোনো কারণে যদি কিছু কিছু শ্বাসনালী ফুসফুসের একটা অংশে অকার্যকর হয়ে ফুলে যায়, হ্যাঁ অ্যালভিওলার ব্রঙ্কাসগুলো ফুলে গিয়ে এগুলো অকার্যকর হয়ে যায়, এগুলো কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জে কোনো ভূমিকাই রাখছে না, এগুলো হয়ে গেছে জীবাণু তৈরির, কফ তৈরি একটা কারখানা। এখন ব্রঙ্কিকটিসিস যাদের হয় তারা বেশিরভাগই দেখা যায় কফের সঙ্গে গল গল করে রক্ত নিয়ে আমার কাছে আসছে। এই ব্রঙ্কিকটিসিস রোগী পরীক্ষা করলে দেখা যায় আঙ্গুলগুলি, মাথাগুলি ফুলে গেছে, ক্লাবিং হয়েছে। কিন্তু যক্ষার রোগীর কিন্তু আঙ্গুলগুলি ফুলে যাবে না, ক্লাবিং হবে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে
যখন শিশুকালে, বাংলাদেশ তো খুব একটা মানে অনুন্নত দেশ, অনেক কমিউনিকেবল ডিজিজ হচ্ছে, বাংলাদেশ বলুন, ভারত বলুন, পাকিস্তান বলুন, এইসব দেশে কমিউনিকেবল ডিজিজ, তার মধ্যে মিজলস একটা বড়, স্মল পক্স, এখন তো স্মল পক্স নয়, চিকেন পক্স যেটা, বা মামস হয়েছে, যে কোনো একটা ভাইরাল ফিভার হয়েছে, তাকে অভিভাবকরা বা মা বাবা খুব ঠান্ডা পরিবেশে রাখছে, যে ঠান্ডা খাওয়াচ্ছে, যে পেটের নারীকে ঠান্ডা রাখা। দেখা যাচ্ছে এরা তারপরে অ্যালোপ্যাথি ওষুধ না খাওয়া অন্য শাস্ত্রীয় ওষুধ খাওয়াচ্ছে। এই রোগীগুলিকে যদি ঠান্ডা পরিবেশে না রাখা হতো, এই বাচ্চাগুলিকে যদি তাকে ঠান্ডা খেতে না হতো, যদি প্রোটিন বেশি করে খাওয়াতো, বলে প্রোটিন খাওয়াবে না, সিম্পল মানে একেবারে ব্ল্যান্ড ডায়েট দিবে, তাকে আরও ক্ষতিকর হবে। কারণ যে কোনো ভাইরাল ফিভারে কিন্তু আপনার ইমিউনিটি সাপ্রেস থাকে, তাকে যদি প্রোটিন না খাওয়ান তাহলে তো ইমিউনিটি ডেভেলপ করবে না। এইসব বাচ্চারা যদি বড় হয়ে কিন্তু দেখা যাচ্ছে ব্রঙ্কিকটিসিস পরিণত হচ্ছে। অর্থাৎ মা বাবার এই অসচেতনতা বা না জানা, এই যে তথ্যটা এখন দিলাম, না জানার কারণে এই বড় হয়ে এইসব শিশু যখন যুবক বা যুবতী হয়, তারা ব্রঙ্কিকটিসিসে পরিণত হয়, দুর্গন্ধযুক্ত পাকা পাকা কফ বের হয়, কারণ অ্যানারোবিক ইনফেকশন দিয়ে ইনফেকশনটা ঘটে থাকে। এগুলো তো যখন আসে আমরা এক কোর্স থাকে অ্যান্টিবায়োটিক, ক্লিন্ডামাইসিন দিই বা সিপ্রোফ্লক্সাসিন দিই বা অফ্লক্সাসিন দিই, কিন্তু সাময়িকভাবে রক্ত বন্ধ থাকলো, কম প্রোডাকশন বন্ধ, আবার দেখা যায় 2 মাস পরে হয়ে গেছে। বিশেষ করে শীতকালে আরও বেশি হয়ে যায় এটা, কারণ জীবাণু বেশি ঢুকে। তো তখন পার্মানেন্ট ট্রিটমেন্ট কি লাং ডিসেকশন করে ওই অংশটা ফেলে দেওয়া। এটা তো মুখের কথা না, ফুসফুসের অপারেশন কিন্তু মুখের কথা না, রিবগুলো কাটতে হবে। পেটের অপারেশন যত সহজ, ফুসফুসের অপারেশন কিন্তু অনেক অনেক কঠিন ব্যাপার। তো এই জন্য আমি একটা এই তথ্যটা আপনার মাধ্যমে দেশবাসীকে দিতে চাই, যে যখনই কোনো শিশুর এই ভাইরাল ইনফেকশন, বিশেষ করে মিজলস হবে, জল বসন্ত হবে, দয়া করে শিশুকে ঠান্ডা পরিবেশে রাখবেন না, ঠান্ডা খাওয়াবেন না, তাকে প্রোটিন খাওয়ান, উষ্ণ পরিবেশে রাখুন, এবং একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে ভালো অ্যান্টিবায়োটিক এক কোর্স খাওয়াই দিন, যাতে করে এই ইনফেকশনটা বড় হয়ে এই শিশুরা এই ভয়ঙ্কর একটা চিকিৎসা, যার কোনো মানে রোগ যার কোনো চিকিৎসা নেই, মানে সার্জিক্যাল ছাড়া, মানে এটাতে মানে সে ভুগবে না। এই ব্যাপারে সবাই সচেতন হবেন। কাশির সাথে রক্ত, অনেকেই ধারণা করে নেয় যে এটি ক্যান্সারের একটি লোক। হ্যাঁ, এবার আসি ক্যান্সারের কথা। ফুসফুসের ক্যান্সার রোগী সাধারণত মানে একটু বয়স্ক, 40 বা 50 ঊর্ধ্ব বয়স্ক রোগীরাই ক্যান্সার নিয়ে আমার কাছে আসে। তো ক্যান্সার রোগীর কতগুলো ইতিহাস, আপনি যে কোনো রোগীর ইতিহাস কিন্তু আপনি খুব ভালো মতো নিতে হবে। আমার যিনি শিক্ষক ছিলেন, আমি বিলাতে যখন ডাক্তারি করেছি, বলে যে ইউ টেক হিস্ট্রি, যত বেশি হিস্ট্রি নিবা তত বেশি তুমি রোগীদের সম্বন্ধে জানতে পারবা, পরীক্ষা নিরীক্ষা তো পরে করবা। তো দেখা যায় প্রচুর ধূমপানের ইতিহাস, কালো ইতিহাস আছে, প্রচুর ধূমপান করেছে সে। ধূমপান, আমি বলি যে ফুসফুসের ক্যান্সার একটা প্রতিরোধযোগ্য রোগ। আপনি ধূমপান করবেন, আপনার ফুসফুসের ক্যান্সার হবে না। ফুসফুসের একটা রোগীকে জিজ্ঞেস করে দেখা যায় তার প্রচুর মানে ধূমপানের কালো ইতিহাস। রোগীকে দেখলেই বোঝা যাবে যে প্রচণ্ড চেস্ট পেইন নিয়ে এসেছে, প্রচণ্ডতর চেস্ট পেইন, যেটাকে সাধারণ অ্যানালজেসিকে যাবে না, রেডিওথেরাপি দিয়ে তার পেইন দূর করতে হবে, কিংবা মরফিন এগুলো দিয়ে দূর করতে হবে ব্যথা। তারপরে হাড়, এই জয়েন্টে, বিগ জয়েন্টগুলোতে পেইন হচ্ছে, কফের সঙ্গে রক্ত যাচ্ছে, রক্তটাকে পর্যন্ত গলগল করে যাবে না, যেমন ব্রঙ্কিকটিসিস বা টিউবারকুলোসিসে গলগল করে রক্ত যায়, কিন্তু ছিঁড়ে ছিঁড়ে রক্ত যাবে। রক্ত আমার কাছে কফ রক্ত নিয়ে আসে রোগীরা, দেখলেই বুঝতে পারি বয়স, ইতিহাস, পেইনের ইতিহাস, তার শুকিয়ে যাচ্ছে, তার দেখা যাচ্ছে প্রচণ্ড তার শ্বাসকষ্ট। তো পেইনটা নিয়ে মেইনলি আসে। একটা বয়স্ক লোক যখন পেইন নিয়ে আসছে, চেস্ট পেইন নিয়ে, আমি আগে ধূমপান করতেন, জি অনেক ধূমপান করেছি, তো বুঝে ফেলি, তখন একটা তাৎক্ষণিক একটা আমি এক্স রে করি, এক্স রে করে দেখা যায় বিগ একটা গোলাকার একটা একদম ক্লিন, মানে এব্রো থেব্রো, যেমন টিভিতে কিন্তু একটা ক্লিন কাট শ্যাডো আসে, এখানে এব্রো থেব্রো আসে, অর্থাৎ এটা বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে যাচ্ছে, মেটাস্টেসিস হচ্ছে, একটা শ্যাডোটা দেখলেই বোঝা যায় এটা লাং ক্যান্সার। আমরা এফএনএসসি করতে দিই, এফএনএসসি করে হিস্টোপ্যাথোলজি করে আমরা দেখি যে এটাকে স্কোয়ামাস সেল কার্সিনোমা, না এডিনোকার্সিনোমা, না অ্যালভিওলার সেল কার্সিনোমা, বা নন স্মল সেল কার্সিনোমা। কারণ কেন বললাম, এটার উপর নির্ভর করে কিন্তু আমরা চিকিৎসাতে যাই। কোনোটা মানে কেমোথেরাপিতে সেন্সিটিভ হয়, কোনোটা কেমোথেরাপি দিলেও কোনো কাজ করে না, রেডিওথেরাপিতে সেন্সিটিভ হয়। সুতরাং এখানে হিস্টোপ্যাথোলজি, এফএনএসসি করে হিস্টোপ্যাথোলজি করতে হবে। তো প্রথমেই আপনি ইসে চলে যাবেন না, সিটি স্ক্যান, যেটা আমাদের প্রবণতা হয়েছে, কথায় কথায় সিটি স্ক্যান, বাবা ইতিহাস নিন, একটা চেস্ট এক্স রে করুন, চেস্ট এক্স রে করে যদি আপনি সন্দেহ করেন
আপনি সিটি গাইডেড এফএনএসি করতে পাঠিয়ে দিন। যদি একেবারে অ্যালভিউলার মানে যেখানে লাংসটা বাইফার্কেট করেছে অ্যালভিউলের খুব কাছাকাছি হলে কিন্তু সিটি স্ক্যানে এফএনএসি করাটা একটু রিস্কি। দেখা যাচ্ছে যে হঠাৎ করে ফুসফুসে বাতাস ঢুকে নিউমোথোরাক্স তৈরি হয়ে গেছে। তো অনেক কিছু কিন্তু ভেবে চিন্তে একজন চিকিৎসককে সিদ্ধান্ত নিতে হয় যে কিভাবে আপনি প্রসিড করবেন। আসলো একটা রোগী, আপনি খাটখাট করে ওষুধ লিখে ফেলেন। আমি বারবার এই কথাটা বলি, চেষ্টা করি যে চিকিৎসকদের, আমাদের চিকিৎসক রোগীরা কেন বিদেশ চলে যাওয়ার একটা প্রবণতা। নিশ্চয়ই স্যার, চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো। চিকিৎসা পদ্ধতি আসলে কি কি আমি রয়েছে একটু এগুলোর? এই সুযোগটা নিচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলে। আমাদের দেশের লোকেরা যে এই যে কথায় কথায় বিদেশ ছুটছে, কেন ছুটছে সেটাকে আটকাতে হবে। আটকানোর একটি রাস্তা, আপনি রোগীর সাথে প্লিজ কথা বলুন। আপনি একজন চিকিৎসক, রোগীর সাথে কথা বলুন, তার কথার মাধ্যমে তার ইতিহাস তুলে নিয়ে আসুন, একটু সময় দিন রোগীকে। তাহলে কিন্তু অনেক তথ্য আপনি জেনে যাবেন। পরীক্ষা নিরীক্ষার জন্য এত বেশি পাগল হবেন না, আপনি হিস্ট্রিটা নিন, কালেক্ট করুন। আমি যেটা বিলেতে দেখেছি, তো জাপানেও আমি যখন লেখাপড়া করি সেখানে আমি আমার শিক্ষকদের দেখেছি অনেক কথা বলে ইতিহাসটাকে বের করে নিয়ে আসে। কিন্তু আমরা কথা বলি না, একদমই কথা বলি না, ফাটাফাট ওষুধ লিখে ফেলি। কোনো ডাক্তার প্রয়োজন হলে মানে দয়া করে আমাকে ভুল বুঝবেন না। তো আমি এখন চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে ডায়াগনোসিসটা করা। ডায়াগনোসিসটা আমি বলেছি যে ইতিহাসের মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। আপনি সিটি গাইডের একটা এফএনএসি করে তার মানে কোন ধরনের লাং ক্যান্সারে ভুগছে, লাং ক্যান্সার সেটা আপনি বের করুন। আর আমি বারবার বলি যে ফুসফুসের ক্যান্সার একটা প্রতিরোধযোগ্য রোগ। আপনি ধূমপান করবেন না, আপনি সুন্দর একটা পরিবেশে থাকুন, তাহলে আপনার লাং ক্যান্সার হবে না। সুতরাং এটা ধূমপান করার বন্ধ করতে হবে। আর রক্ত যেটা যাচ্ছে, যেটা আমাদের আপনি শিরোনাম করেছেন যে কাশির সাথে রক্ত যায়, রক্তটা কিন্তু খুব ছিঁড়ে যায়, রক্ত বের না হতে পারে, নাও যেতে পারে। তো পেইনটা এবং জয়েন্ট পেইন একটা যখন মেটাস্টেজ ছড়িয়ে যায়, যে কোনো অঙ্গে ছড়িয়ে যেতে পারে, ব্রেনে ছড়িয়ে যেতে পারে। ফুসফুসের পর্দায় আমরা দেখি কি যে ফুসফুসের পর্দায় একজন বয়স্ক রোগীর প্রচুর পানি জমে আছে, প্লুরাল এফিউশন, এবং বের করে দেখি, আমি চেম্বারে বের করে দেখি যে একদম লাল মানে রক্ত, মানে মাছ কেটে ধুলে যেমন দেখবেন লালচে একটা ভাব হয় না, ঠিক এরকম পানি বেরোচ্ছে। আপনি আজকে বের করলেন, একদম ভালো মতো অ্যাসপিরেশন করলেন, আবার 2 দিন পরে দেখা যাচ্ছে এক্সরে করে দেখেন আবার মানে রক্ত মিশ্রিত পানিতে ভরে গেছে। এগুলো কতবার আপনি তাকে অ্যাসপিরেশন করবেন, এতে তো ব্লাডও এনিমিক হয়ে যাচ্ছে রোগী। সেজন্য আমরা তখন করি কি, তখন প্লুরোডিসিস করে দিই, ফুসফুসের পর্দা একটা ব্লিওমাইসিন ইঞ্জেকশন দিই বা টেট্রাসাইক্লিন দিয়ে আমরা ফুসফুসের পর্দাটাকে জোড়া লাগিয়ে দিই, যাতে ফুসফুসের পর্দা দুটো থাকে, তো প্লুরা থাকে, আপনি তো জানেন ভালো করে। তো সেটা থাকছে না, স্পেসটাকে আমরা বন্ধ করে দিচ্ছি যাতে করে পানি না জমে। এগুলো তো টার্মিনাল ট্রিটমেন্ট। আসলে প্রাইমারি স্টেজে যদি একজন রোগী আপনার কাছে আসে, তখন কিছুটা করা যেতে পারে, তাকে সুস্থ করা কিছুটা সম্ভব। কিন্তু আমাদের কাছে আসে কি, এই কোয়াক দেখিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে টিবির ওষুধ খায়, ব্রঙ্কাইটিসের ওষুধ খায় অনেক, বা হোমিওপ্যাথি খাচ্ছে খেয়ে আমাদের কাছে, তখন 3rd স্টেজ 4th স্টেজ টার্মিনাল স্টেজে চলে যায়, কিছুই করার থাকে না। আমি বলি যে কেমোথেরাপি দিয়ে লাভ নেই, চুলগুলো পড়ে যাবে, খাওয়ার রুচি বন্ধ হয়ে যাবে। রোগীদের করি যে এই স্টেজে বেশি করে খাওয়া দাওয়া দিন, তাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়া শেষ, রাইট, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। রোগীকে একটু ভালো খাবার দিন, তাকে পুষ্টিকর খাওয়া দিন, ভালো সুন্দর পরিবেশ রাখুন, গল্প করুন, তাকে তার সাথে যে ধর্মের আছে ধর্মকর্ম করুক। কারণ মানে কিছু আপনি কেমোথেরাপি দিবেন, দেখা যাবে চুলগুলি পড়ে যাচ্ছে, ফার্স্ট কেমোথেরাপি দেওয়ার পর বমি হচ্ছে, তারপরে তো রোগীর আত্মীয় বলে ডাক্তার সাহেব কিছু একটা করুন, তখন তো বাধ্য হয় কেমোথেরাপি, রেডিওথেরাপি যেটি হোক দিতে হবে। তো আমরা তো এগুলো দিয়েও তো রোগী দেখা যাচ্ছে যে কিছুই আমরা বলি যে 100% সাকসেসফুল তখনই বলবো যদি 1 বছর রোগীকে টিকিয়ে রাখা যায়। আচ্ছা, অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে প্রগনোসিস এর মানে ভালো হওয়ার পরিণতি। আমরা তো চাই না একজন রোগী সিওপিডিতে পরিণত হোক, আমরা চাই না একটা মানুষ লাং ক্যান্সার আক্রান্ত হোক। কি করতে হবে, আপনি ধূমপান করবেন না, সুন্দর পরিবেশে বসবাস করুন, শীতকালটাকে সুন্দরভাবে এনজয় করুন, আর হাই প্রোটিনযুক্ত খাবার খান, যেগুলোতে মানে ক্যালোরি আছে আপনার। আমি একটা প্রবন্ধ লিখেছিলাম কয়েকদিন আগে পত্রিকায় যে কিভাবে আপনি বেশি দিন বাঁচবেন। আপনি অনেকগুলো খাবারের কথা বলেছিলাম, সেটা নিয়ে আপনি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান, আমি বলবো যে
অনেক বছর বেঁচে থাকার, কারণ ক্রোমোজোমগুলো যত বয়স হবে ক্রোমোজোমগুলোর যে টেইলগুলো আছে, টেলোমিয়ার, এগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। কাশির সাথে রক্ত জয়ের যে বিষয়গুলো নিয়ে স্যার আমরা কথা বলছিলাম, সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কাশির সাথে রক্ত যাওয়া নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আঙ্গুর কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি ফল, সবার খুব প্রিয়, সারা বছর আমাদের দেশে পাওয়া যায়। তো এই আঙ্গুর কিন্তু শুধু মিষ্টি না, এটার যে আমাদের শরীরে এর যে উপকারিতা সেটা না বললেই না। আঙ্গুরের মধ্যে কিন্তু অনেক কম ক্যালোরি পাওয়া যায়, অর্থাৎ আমরা মনে করি এটা মিষ্টি বলে হয়তো অনেক বেশি ক্যালোরি চলে আসবে, না। প্রতি 100 গ্রাম আঙ্গুরে কিন্তু মাত্র 32 কিলো ক্যালোরি পাই। তবে এর জিআই ইন্ডেক্স একটু বেশি, অর্থাৎ এটি কিন্তু আমাদের শরীরে ডাইজেশনের প্রথম ধাপেই অ্যাবজর্বড হয়ে যায়। তাই আমাদের রক্তের মধ্যে কিন্তু চিনির মাত্রাটা খুব দ্রুত বেড়ে যায়। তবে যাদের ডাইজেশনে করতে সমস্যা হয় অনেক অসুস্থতার কারণে, যেমন জ্বরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আমরা তাদেরকে আঙুরের রস বা আঙুর দিলে তারা খুব সহজেই ক্যালোরিটা পাচ্ছে, শক্তিটা পাচ্ছে। তাদের শরীরে তখন প্রচুর এনার্জির দরকার হয়। আর এমনিতেও অনেক রুগী আছে যারা মুখে খেতে পারে না, তাদের শরীরে ফুড ইনটেকটা কম হচ্ছে, ক্যালোরি ইনটেকটা কম হচ্ছে, তখন কিন্তু আমরা আঙুরের মাধ্যমে এই অভাবটা পূরণ করতে পারি। আঙুরে 7% কার্বোহাইড্রেট আছে, আর 92%ই কিন্তু জলীয় অংশ। এর মধ্যে প্রচুর ভিটামিনস, মিনারেলস আছে, এটা না বললেই না। এর ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন সি। সাধারণত ভিটামিন সি আলোতে, বাতাসে, তাপে নষ্ট হয়ে যায়, একটু নাড়াচাড়াতেও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভিটামিন সি সমৃদ্ধ খাবার যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা তার সম্পূর্ণটাই পেয়ে যেতে পারি। এছাড়া কিন্তু আঙুর কনস্টিপেশন, ডিসপেপসিয়া, তারপর আরও হার্ট ডিজিজ, মাইগ্রেন, কিডনি ট্রাবল, এগুলোতে কিন্তু খুব ভালো উপকার দেয়। কাশির সাথে রক্ত যাচ্ছে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে না, কিংবা কোনো ধরনের চিকিৎসা পদ্ধতির আওতায় আসছেন না, পরবর্তী জীবনে আসলে কি কি সমস্যার সম্মুখীন তারা হবেন? হ্যাঁ, কাশির সাথে রক্ত গেলে, রক্ত যাওয়াটাকে আমি আশীর্বাদ হিসেবে মনে করি। আপনি বলবেন এটা আবার কেমন মনে? এক ধরনের উপসর্গ স্যার। এটা একটা যদি কাশির সঙ্গে রক্ত যায়, তখন রোগী চিকিৎসকের কাছে দৌড়ে আসে, রোগী একটু নেড়েচেড়ে বসে, চিকিৎসক একটু নেড়েচড়ে বসছে যে নিশ্চয়ই একটা কিছু গরমিল হয়ে গেছে, নিশ্চয়ই কফের সাথে কেন রক্ত যাবে, কফ কাশির সাথে রক্ত যাবে কেন। সঙ্গে সঙ্গে তার একটা এক্সরে করে দেখি, এই জন্য আমি বলি একটা আশীর্বাদ। তার যক্ষা হয়েছে, যক্ষার চিকিৎসা দিয়ে দিই। ব্রঙ্কিকটিসিস হয়েছে, ব্রঙ্কিকটিসিসের জন্য অ্যানারোবিক মানে জীবাণুর উপর যে কাজ করে ক্লিন্ডামাইসিন থেকে শুরু করে অন্যান্য ওষুধগুলো বা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ তাকে দিই। তারপরে অনেক সময় ফাঙ্গাল লাং ডিজিজ হয়। আবার নিউমোনিয়াতেও কিন্তু একটা পর্যায়ে যখন রিজলিউশন হতে থাকে, ভালো হতে থাকে, তখন কিন্তু রাস্টি কালার্ড, মরিচার পড়ার মতো, মানে কফ কাশির সঙ্গে মরিচা কালারের মতো যায়। শুধু আপনি রক্তটা দেখুন, মানে রোগী অনেক সময় ছবি তুলে নিয়ে আসে আমার কাছে, মোবাইলে ছবি তুলে নিয়ে আসে, রক্তটাকে ভালো করে দেখুন। বা যদি রোগী যদি অনেক সময় কফ মিশ্রিত রক্তই নিয়ে আসে আমার কাছে, তো দেখলেই বোঝা যায় যে কী ধরনের ইতিহাস নিন। এখন যদি রক্ত যেতেই থাকে, অ্যানিমিক হয়ে যাবে, তার রোগটা বেড়ে যাবে। যক্ষার জন্য মানে রক্ত যাক বা ব্রঙ্কিকটিসের জন্য, লাং ক্যান্সারের জন্য রোগটি বাড়তেই থাকবে। সেই জন্য আমরা বলি যে এটা একটা রোগীর জন্য আশীর্বাদ। রোগী তাড়াতাড়ি সচেতন হয়ে যাচ্ছে। সমস্যাগুলো হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে, চিকিৎসক সেই অনুযায়ী চিকিৎসাটা দিবেন, রোগী ভালো হয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এনটিভি দর্শক আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কাশির সাথে রক্ত যাওয়া নিয়ে। এই বিষয় নিয়ে আপনারা অনেক কিছু শুনছিলেন। আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হঠাৎ করে দেখলেন যে মেয়েদের দাড়ি গোপ উঠতেছে, এই লোমটা কি তার স্বাভাবিক? না, অনেক মেয়ে এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আবার দেখা গেছে কি তার পিঠে, বুকে, যেটা নর্মালি থাকার কথা না মেয়েদের, সেখানে লোম হচ্ছে, পিছনে একটা লোম হচ্ছে, শরীরের পিছনে, হাতে অনেক বেশি লোম দেখা দেয়। এই মেয়েগুলা কি হয়? এই মেয়েগুলা কিন্তু সমাজে দেখা যায় তারা একটু সে কি হয়, লজ্জা পায়, কারো সামনে যেতে পারে না, যে হঠাৎ করে তাদের এই লোমগুলা হলো কেন। প্রথম জিনিস, তাহলে লোমটা মেয়েদের কখন হয়? এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝি, একটা ব্যাপার বুঝি, যাদের আর্লি
যে মিনিস্ট্রেশনের ব্যাপারটা চলে আসে, আমরা প্রিকোশিয়াস পিউবার্টি বলি এই ব্যাপারটাকে, এই সময় চলে আসে। আর একটা পিউবার্টিতে যখন মেয়েরা যায় তখনও এই লোমগুলা অনেক বেশি পরিমাণে চলে আসে, সব ক্ষেত্রে হতে পারে, কিন্তু এই যে পিউবার্টি এজের ক্ষেত্রে, অর্থাৎ মেয়েটার যখন একটা মেয়ে ম্যাচিউরড হয়, মেয়েতে পরিণত হয় হরমোনজনিত কারণে, সেটা থেকে আমরা পিউবার্টি বলতেছি। সেই পিউবার্টি থেকে শুরু করে সারা জীবনই এটা হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।